মা তোমাকে খাবার খেতে ডেকেছে। তাড়াতাড়ি চলো না বাবা, খুব খিদে পেয়েছে। মারে, যদি তোদের এতই খিদে লেগে থাকে তাহলে তোরা গিয়ে খেয়ে নে। না, খিদে তো পেয়েছে, কিন্তু তোমার সাথেই খাবো। ঠিক আছে, তাহলে 2 মিনিট দাঁড়া, আর অল্প কাজ আছে, আমি সেরে যাচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কাবেরীর কথা শুনে হরি হাসলো আর তারপর তাড়াতাড়ি কাজ করতে লাগলো। এই গল্পটা হলো হরির দুই মেয়ে কাবেরী আর কৃতির। দুই বোন বাবা হরি আর মা গীতার সাথে গ্রামে থাকতো, যেখানে ওদের বাড়ির সামনেই ওদের বড় ক্ষেত ছিল, আর ক্ষেতের পাশে একটা বড় পুকুরও ছিল। আর ওই দিন যাবার সময়, বাবা, এই ক্ষেতটা তো আমাদের কাজের জিনিস, কিন্তু এই পুকুরটা তো কোনো কাজেই লাগে না, ওটাকে বিক্রি করে দাও না কেন? আর ওই পুকুর বিক্রির টাকা দিয়ে আমরা অনেক দামি দামি জিনিস কিনবো। এইটা কখনো করবি না মা। এই পুকুরটা তোদের ঠাকুরদার শেষ স্মৃতি। জানিস, অনেক বছর পরিশ্রম করে উনি এই পুকুরটা তৈরি করেছিলেন। কি সত্যি? উনি একলাই এত বড় পুকুর কেটেছিলেন? কথা বলতে বলতে হরি আর তার দুই মেয়ে বাড়িতে চলে আসে। হরির বউ গীতা সবার জন্য খাবার বেড়ে দেয়, আর সবাই মিলে একসাথে খেতে বসে। আর খেতে বসে, বাবা বলো না তারপর কি হয়েছিল? আচ্ছা, তাহলে তোমরা দুজন পুরো কাহিনী শুনতে চাও? হ্যাঁ বাবা, বলো না। তাহলে শোনো। অনেক বছর আগের কথা, একবার আমাদের গ্রামে অনেক ভয়ঙ্কর এক খরা দেখা দিয়েছিল। আর ওই খরার পরিস্থিতিতেও তোমাদের ঠাকুরদাদা হার মানেননি। ওই বছর বৃষ্টিও হয়নি, তাই কারুর কাছে কোনো কাজও ছিল না। তারপর কি হলো বাবা? তাই তিনি তখন ভাবলেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আবার ঘটে, তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। তাই তিনি কোদাল তুলে খুঁড়তে শুরু করলেন। শুকনো জমিতে বাবা? হ্যাঁ, শুকনো খেতেই। আর তারপর তিনি কোদাল চালাতেই থাকলেন, চালাতেই থাকলেন, চালাতেই থাকলেন। গ্রামবাসীরা ভাবল উনি পাগল হয়ে গেছেন, কিন্তু তা তো ছিল না। আর তারপর সেটা বড় গর্ত হয়ে গেল, আর তারপর দেখতে দেখতে সেটা পুকুর হয়ে গেল। তারপর কি ওই পুকুরে জল বেরোলো? এত সহজেই কি জল আসে মা? তারপর তিনি কিছুদিন অপেক্ষা করলেন। তারপর বৃষ্টি এলো, এবং তাতে ওই গর্তটা একটা বড় পুকুর হয়ে গেল। তখন গিয়ে গ্রামবাসীরা বুঝল যে বাবা বৃষ্টির জলের সংরক্ষণ করেছেন, যেটা পরের বছরের বর্ষাতে সবার কাজে আসতো। এই ছিল তোমার দাদুর পুকুরের কাহিনী। আরে বাহ, দাদু তো কামাল করে দিয়েছিল। হ্যাঁ, তা তো ঠিক। দেখো, আজ তোমাদের দাদু নেই, কিন্তু সেই পুকুর রয়েছে, এবং তার দেওয়া শিক্ষা, বিপদে কখনো হার মানতে নেই, সেটা আজও আমাদের সাথে আছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। গল্প যদি শেষ হয়ে থাকে তাহলে সবাই খাবার খাও, খাবার তো ঠান্ডা হয়ে গেল, সেই কখন খেতে দিয়েছি। বাবা, মা তো খুব রেগে আছে মনে হচ্ছে। কোনো ব্যাপার না, বিপদে হার মানতে নেই, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে আবার বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাবে। এই শুনে কাবেরী আর হরি হাসতে লাগলো। এইভাবেই অনেক বছর কেটে গেল। এরপর এক বছর গ্রামে খরা দেখা দিল। পরিবারের জন্য খুব সমস্যা দেখা দিল, আর হরিরও একটা রোগ দেখা দিল। গরমে আর রোগে হরি আর পুকুর দুটোই শুকাতে লাগলো। হরির শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। মা, তুমি চিন্তা করো না, আমরা বাবাকে শহরে নিয়ে যাব, আর ওখানে ভালো ট্রিটমেন্ট হবে। কিন্তু এত টাকা কোথায় আমাদের কাছে? আমরা ধার নিয়ে নেব মা, আমি এখনই গিয়ে মহাজনের সাথে কথা বলছি। ও খুব বদমাইশ কীর্তি, সামলে যাস মা। কীর্তি মহাজনের কাছে গিয়ে নিজেদের ঘরের সমস্ত অবস্থার কথা জানায়। হ্যাঁ, হরি ভালো লোক, তাই আমি তোমাকে ধার দিচ্ছি, কিন্তু বিনিময়ে তুমি বন্ধক কি রাখবে বলো? কি রাখবে? ভানু সিং বাবু, আমাদের কাছে শুধুই একটা পুকুরই আছে। আরে ওই নালার মতো পুকুরের আমি কি করব? ওর বদলে তো কেউ 1 আনাও দেবে না। একটা কাজ করো, তুমি আমাকে তোমাদের ক্ষেতের কাগজপত্র দিয়ে তার বদলে 2 লাখ টাকা নিয়ে যাও। কৃতি নিজের জমিটা বন্ধক রাখতে চাইছিল না, কারণ ওটাই ওদের উপার্জনের উৎস ছিল। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কৃতি জমির কাগজ দিয়ে দেয় আর বিনিময়ে 2 লক্ষ টাকা নিয়ে নেয়। মা, তুমি আর চিন্তা করো না, দেখবে বাবার চিকিৎসা খুব ভালো হবে আর বাবা আগের মতো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে মা, ভগবান করে এরকমই হোক। কিছুক্ষণের মধ্যেই পুরো পরিবার বাসে করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বলল যে হরির কিডনি খারাপ হয়ে গেছে আর তার চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা লাগবে। এই শুনে দুই বোন খুব চিন্তায় পড়ে যায়।
ওরা ভাবতে থাকে যে বাকি টাকা কিভাবে জোগাড় হবে। কীর্তিমা, তুই একটা কাজ কর, তুই কাবেরীকে নিয়ে গ্রামে যা। ওখানে ছোট ঘরে একটা পুরনো সিন্দুক আছে, যাতে কিছু রূপোর গয়না আছে। ওগুলো তাড়াতাড়ি নিয়ে আয় মা। কিন্তু মা, ওতে কি হবে? আরো 2 লাখ টাকা যে লাগবে। আরে কিছু তো হবে, বাকিটা দেখা যাবে। মায়ের কথা শুনে 2 বোন বাড়িতে চলে আসে, আর বাড়ি এসে ওরা ওই সিন্দুকটা খোলে। এই প্রথমবার ওরা ওই সিন্দুকটা খুলেছিল। সিন্দুকটা খোলার সাথে সাথেই অনেক ধুলো বেরোয়। এরপর ওরা তার মধ্যে একটা লাল রঙের পুডলি দেখতে পায়, যার মধ্যে গীতার কিছু গয়না ছিল। হে ভগবান, এখন মায়ের বিয়ের গয়নাও আমাদেরকে বিক্রি করতে হবে। আমাদের সাহায্য করো ভগবান। কীর্তির চোখে যখন জল ছিল, তখন কাবেরীর নজর সিন্দুকের নিচে একটা কাঠের দিকে ছিল। ওই কাঠটা সরাতেই সে একটা বাক্স দেখতে পেল। দিদি, এটা কি? আর এটাকে লুকিয়ে রেখেছে কেন? জানি না, দেখি এটাকে খুলে দেখি। কৃতি বাক্সটা খুলে দেখে যে ওর মধ্যে একটা চিঠি আর একটা চাবি রাখা আছে। যে চিঠিটা ওদের দাদু ওর বাবার জন্য লিখেছিল। কীর্তি চিঠিটা পড়তে শুরু করলো। বাবা হরি, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমার যে বয়স হয়েছে রে বাবা, আমি আর বাঁচবো না। তুই তোর সারা জীবনের সঞ্চয় আমার চিকিৎসার জন্য খরচ করে ফেলেছিস। তাই ভবিষ্যতের কথা ভেবে আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম, যাতে সেটা বিপদে তোর কাজে দেয়। পুকুরটা খোঁড়ার সময় আমি একটা জিনিস পেয়েছিলাম, এই হচ্ছে তার চাবি। মনে রাখবি, এটা আমার হৃদয়ের চাবি, যা তোর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। দিদি, তাহলে কি দাদু টাকার গয়না লুকিয়ে রেখে গেছে? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। নাহলে তুই ভাব, দাদুর কাছে এমন কিছু ছিল যা দিয়ে সে নিজের চিকিৎসাটা করাতেই পারতেন, কিন্তু উনি সেটা আমাদের জন্য রেখে নিজের প্রাণের বলিদান দিয়েছেন। প্রশ্ন হলো, বাবা কি এটা জানতেন না? বাবা কি করে জানতো দাদু যে বাক্সটা লুকিয়ে রেখে গেছেন? সে তো ভালো যে আজকে আমার নজর পড়ল, কিন্তু দিদি, চিঠিতে এ কেমন জটিল ধাঁধা। আর আমরা দাদুর হৃদয় কোথা থেকে পাবো? আরে বোকা, উনি কোনো একটা দিকে ইশারা করছেন। দাদু কি বলেছেন? চাবিটা ওনার হৃদয়ের, আর দাদুর হৃদয়ের সব থেকে কাছে কে? বাবা। কিন্তু বাবাকে কি চাবি লাগানো যাবে? অন্য কিছু একটা ভাব। হ্যাঁ দিদি, দাদুর হৃদয়ের সব থেকে কাছে হচ্ছে ওই পুকুরটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই। বাহ, এই না হলে আমার বোন একদম ঠিক। কিন্তু এত বড় পুকুরে আমরা চাবিটা কোথায় লাগাবো? ভাব কাবেরী, ভাব। দিদি, চাবি নিশ্চয়ই তালাতে লাগবে, আর তালা নিশ্চয়ই কোনো জিনিসের সুরক্ষা করছে। হ্যাঁ, যেমন পুরনো সিন্দুক। সেই সিন্দুকটা কোথায় হতে পারে? এটা কি করে জানতে পারবো? পুরো পুকুরটা খুঁজে দেখতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, ডাক্তারবাবু তো তাড়াতাড়ি পয়সার জোগাড় করতে বলেছে। কি করব বলতো? হ্যাঁ রে, বুঝতে পেরেছি। দাদুর বুদ্ধিকে না মানতে হবে। মানে উনি একটা ধাঁধায় 2টো উত্তর দিয়েছেন। দেখ, ওনার হৃদয় মানে পুকুর, আর হৃদয় কোথায় থাকে? শরীরের মাঝখানে। তাই আমরা রাতে পুকুরের মাঝখানে খুঁড়ব। বা দিদি, তোমার কি বুদ্ধি! কিন্তু কথাও মানতে হবে, দাদুর বুদ্ধিও কিছু কম ছিল না। আর দাদু এটাও বুঝতে পেরেছিল যে তার আগামী প্রজন্ম খুব বুদ্ধিমান হবে। তাই তো দাদু এই ধাঁধাটা লিখে গেছেন। কাবেরীর কথা শুনে কীর্তি মুচকি হাসল, আর রাত্রিবেলা পুকুরের মাঝখানে ওরা খুঁড়তে শুরু করলো। আর কিছুটা খোঁড়ার পরে ওরা সত্যি একটা সিন্দুক পেল। আর সিন্দুকটা খুলে দেখলো যে ওর মধ্যে অনেক সোনার মোহর। দিদি, এগুলো কি সোনার মোহর? হ্যাঁ রে বোন, দাদু ঠিক বলেছিল যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দাদু চলে গেছে ঠিকই, কিন্তু দাদুর জন্যই আমাদের সব দুঃখ দূর হয়ে গেল। পরের দিন কীর্তি কিছু সোনার মোহর বিক্রি করে দেয়, আর তার বিনিময়ে অনেক টাকা পায়। ওই টাকা দিয়ে ওরা বাবারও চিকিৎসা করালো, জমিটাও ছাড়িয়ে নিল। তারপর একদিন মা, তুই বললি না তো, এত টাকা তুই কোথায় পেলি? এরপর কীর্তি ওর বাবাকে দাদুর চিঠিটা ধরিয়ে দেয়, আর কাবেরী সব কথা বলে। মা, বাকি সোনার মোহরগুলো আমরা কি করব? মা, ওই মোহরগুলো বিক্রি করে আমরা এই পুকুরটাকে অনেক বড় আর সুন্দর করব, আর তার পাশে বাগান বানিয়ে লোকেদের বসার ব্যবস্থা করে দেব, আর সাথে পানীয় জলের ব্যবস্থাও রাখব, যাতে যখন কেউ এখানে এসে বসবে সে যেন গাছের ছায়ায় বসে ঠান্ডা মিষ্টি জল খেতে পারে। শহরের এক কোণে থাকা আদর্শ পাড়া তার নামের মতো একেবারেই ছিল না, কারণ এই পাড়ার অলিগলিতে এমন যুবক আর বৃদ্ধদের দেখা যেত যাদের প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন জিনিস দেখতে ইচ্ছা করত।
সেই জন্য এই পাড়াকে লম্পট পাড়া বললে খুব একটা ভুল হবে না। এই পাড়ারই সরলা দেবীর ছেলে নবীনের সদ্য বিয়ে হয়েছে। ওর ওয়াইফের নাম শ্রেয়া, আর সে খুব মডার্ন ছিল। ওদের বিয়ে শ্রেয়ার বাপের বাড়িতে হয়েছিল। তাই বিয়ের পর শ্রেয়া যখন নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে এক্সারসাইজ করছিল, এই দেখে তার শাশুড়ি সরলা দেবী তাকে বাধা দিয়ে বলে, বৌমা, বলছিলাম কি, তুমি এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে এক্সারসাইজ করো না। আমাদের এই পাড়াটা একদম ভালো না। এখানকার সব লোকগুলো লম্পট। মা বোনদের ভুলভাল নজরে দেখা এই লম্পটদের কাজ। তাই দেখো, কোনো ব্যালকনিতে কোনো মেয়েরা থাকে না, সব ঘরের মধ্যেই থাকে। যাই হোক মা, আমি ওইভাবে থাকতে পারবো না। আমি সবসময় বাইরেই এক্সারসাইজ করেছি, এটাই আমার অভ্যাস। তাই আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না। আমি যা আছি তাই থাকবো, আর আজকের পর থেকে আপনি আমাকে একদম কিছু বলবেন না। আমি যেমন আছি তেমনই থাকবো, বুঝলেন? এই বলে শ্রেয়া ঘরে চলে গেল, আর নবীনও ততক্ষণ স্নান করে রেডি হয়ে গেল। নবীন, তুমি মাকে বুঝিয়ে দাও যে আমাকে যেন এভাবে না আটকায়। আমি আজকের যুগের মেয়ে, মডার্ন মেয়ে। আর যদি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে এক্সারসাইজ করি, তাতে ক্ষতি কি? আরে আসলে আমাদের পাড়াটাই একটু অন্য রকমের, বুঝলে? তাই মা তোমায় বলেছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। 2 দিন পরে আমার অফিস খুলে যাবে, তখন তুমি বলবে যে তোমাকে কোথাও নিয়ে বেরোয়নি। এটাই তো, 1 সপ্তাহের জন্য হানিমুনে গেছিলাম, মনটা আমার ভালো ছিল। আজকে আবার মা এসব বলে আমার মনটা খারাপ করে দিল। আমি রেডি হচ্ছি, এখনই ঘুরতে যাব। ঘরে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রেয়া যখনই রেডি হতে যাচ্ছিল, তখনই সরলা দেবী জলখাবারের ট্রে নিয়ে এসে উপস্থিত হন। বৌমা, আমি তোমার জন্য গরম গরম আলুর পরোটা বানিয়েছি। সরি বৌমা, তোমাকে আমি অনেক কিছুই বলে ফেললাম। মা, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা, কারণ আমিও তো তোমাকে পাল্টা জবাব করেছি, কত ভুলভাল কথা বলেছি। আজকে তুমি প্রমিস করো, এই পাড়ার লোকেদের নিয়ে আমরা দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি করব না, ঝগড়া করব না। হ্যাঁ বৌমা, প্রমিস। আজকের পর থেকে আমি আর তুমি একদম ঝগড়া করব না, পাড়ার লোকেরা যে যা বলুক। ওই দিন থেকে শ্রেয়ার শাশুড়ি আর শ্রেয়াকে কিছু বললেন না, কারণ উনি বুঝলেন যে যুগ পাল্টাচ্ছে। তাই আজকের বৌমারা ঘরে আর বন্দী হয়ে থাকে না। শ্রেয়ার স্বভাব খুব ভালো ছিল, আর ও সরলা দেবীকেও খুব সম্মান করত। তাই ওদের সম্পর্কটা খুবই মধুর ছিল। কিন্তু যাই হোক, লম্পট পাড়ার কিছু লোকেদের স্বভাব কি আর পাল্টাবে? ওরা তো সবসময় এই সুযোগে থাকতো যে কখন শ্রেয়া একটু বাইরে বেরোবে আর ওরা শ্রেয়াকে দেখবে আর ভুলভাল কথা বলবে। এরকমই একদিন যখন শ্রেয়া বাড়ি থেকে বেরোলো, তখনই পাড়ার দোকানে দাঁড়িয়ে লম্পট ছেলেরা ওকে নিয়ে আজেবাজে কথা বলছিল। একেলা বাজারে যেও না, কারণ নজর লেগে যেতে পারে। আরে ভাই, আজকাল না বাজারে ব্লু জিন্স খুব চলছে, বুঝলি? আমিও ভাবছি একটা কিনে নি, তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। শ্রেয়া কিছুই বলল না, ও চুপচাপ করে মার্কেটে চলে গেল। ওকে প্রায় এসব আজেবাজে কথা শুনতে হতো, কিন্তু শ্রেয়া এসবে পাত্তা না দিলেও নবীন সবটাই লক্ষ্য করছিল। মা, আমি ভাবছিলাম ওই যে মডার্ন কলোনিতে যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে না, একটা নিয়ে নি। এই পাড়ায় থাকতে না আর ভালো লাগে না, এখানকার পরিবেশ খুব বাজে হয়ে গেছে। এই বাড়িটা ছেড়ে দিবি? আচ্ছা ঠিক আছে। শ্রেয়া দেখল যে বাড়ি বদলের নাম শুনে ও শাশুড়ির মনটা একটু উদাস হয়ে গেল। আসলে সরলা দেবী তার বাড়িটাকে খুবই ভালোবাসতো, আর কেনই বা বাসবে না? যে বাড়িতে সে দীর্ঘদিন বাস করেছে, সেই ঘরকে ছাড়তে কার মন করে? কিছু লোক পাড়াতে থাকতেই পছন্দ করে, ওরা ফ্ল্যাটে যেতে চায় না। তেমনি সরলা দেবী, কারণ সরলা দেবী বিয়ে করে এই বাড়িতেই বউ হয়ে এসেছিলেন, আর ওনার ইচ্ছে যে শেষ দিন পর্যন্ত উনি এই বাড়িতেই থাকবেন। তাই এই বয়সে এসে বাড়িটা ছাড়া তার কাছে খুবই দুঃখজনক ঘটনা ছিল। আসলে সমস্যাটা বাড়ির ছিল না, ছিল পাড়ার, কারণ ওখানকার লোকেরা নিজেদের মানসিকতা বদলাতেই চাইতো না। এরপর শ্রেয়া নবীনকে এই ব্যাপারটা বুঝিয়ে বলল। এরপর একদিন যখন নবীন কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গিয়েছিল, ওই দিন মাঝরাতে ব্যানার্জি বাবুর বোর কান্নায় সারা পাড়া জেগে ওঠে। চিৎকার শুনে সবাই বাইরে আসে আর কথা বলতে লাগে। এইসব শুনে প্রিয়া তার শাশুড়িও ব্যালকনিতে এলো। আরে কি হলো? ব্যানার্জি বাবুর বাড়ির থেকে কান্নার আওয়াজ আসছে কেন? মোহিতের শরীর খুব খারাপ, কোনো জ্ঞান নেই, নড়াচড়াও করছে না। অনিল কাকুও তো নেই। 2-3 দিন ধরে ওর শরীরটা খুব খারাপ ছিল, এখন ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে বাবা রাহুল, একটা ক্যাব বা অটো কিছু ডেকে নিয়ে আয় না, তোর বন্ধুর শরীর তো খুব খারাপ। কিন্তু কাকু, এত রাতে কোনো ক্যাব বা অটো তো পাওয়া যাবে না। কারো গাড়ি থাকলে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া যেত। কাকু, আপনার গাড়িটা দেবেন? কিন্তু চালাবে কে? আমরা কেউ যে গাড়ি চালাতে পারি না। গাড়ি তো সুনীল নিয়ে গেছে, বৌমার এক আত্মীয়ের বিয়ে ছিল,
আর আমারও এখন বয়স হয়েছে, রাত্রেবেলায় দেখতে পাই না, গাড়ি চালাতে পারবো না। সবাই যখন এই বলাবলি করছিল তখন শ্রেয়ার মনে পড়ল যে নবীন তো গাড়িটা নিয়েই যায়নি। শ্রেয়া তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে ও শাশুড়িকে বলল, মা তুমি দরজা বন্ধ করে নাও, আমি মোহিতকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বৌমা, সাবধানে যাও। শ্রেয়াদের গাড়িটা বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো, তাই সে মোহিত আর ব্যানার্জি বাবুকে ঝটপট করে গাড়িতে উঠতে বলল। এটা সেই মোহিত যে শ্রেয়াকে নিয়ে প্রত্যেকদিন আজে বাজে কথা বলতো। আর কিছুক্ষণের মধ্যেই ওরা হাসপাতালে গিয়ে পৌঁছায়। আর সঠিক সময়ে চিকিৎসা হওয়ার কারণে মোহিত প্রাণে বেঁচে যায়। আদর্শপাড়ার সব লোকেরা শ্রেয়ার এই কাজের জন্য ওর খুব প্রশংসা করলো। আর ওদের মধ্যে সেই লম্পট লোকেরাও ছিল যারা কাল পর্যন্ত শ্রেয়াকে নিয়ে ভুলভাল কথা বলতো, আর আজকে ওরই প্রশংসা করছে। এরপর মোহিত আর পাড়ার সব ছেলেরা শ্রেয়াকে সরি বলে, কারণ শ্রেয়া না থাকলে আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। ওই দিন থেকে পাড়ার লোকেরা মিলে লম্পট পাড়া এই ট্যাগটা সরিয়ে দিল, আর লম্পট পাড়া আবার আদর্শ পাড়া হয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।